কি কইতাছেনটা কি? বিরক্ত করবেন না তো, সবাই উইকলো বইলে। রান্না না করলে কি খাইবে সবাই? আভারিও তেজের সাথে বলল, সে ব্যবস্থা আমি কইতেছি, তুমি চুপচাপ বসে থাকো মিনু। রান্না আমি কইতেছি, রান্না বান্না আমিও পারি। মিনু মিনমিন করে কিছু বলতে চায়, আভারি ধমকে বলে, খবরদার কথা না শুনলে। অগত্যা মিনু চুপ বনে যায়। কাল রাত থেকে শরীরটা বেশ খারাপ, জ্বর, ঠান্ডার সাথে মাথা ব্যথা। রাতে বেশ কয়েকবার বমি করে ভাসিয়েছে। লোকটা নিজেই পরিষ্কার করেছে, মাথায় পানি ঢেলেছে, বলা চলে নির্ঘুম রাত কাটিয়েছে। আবারই ছুরি হাতে নিয়ে পেঁয়াজ কুচি করতে থাকে, খানিকটা অপরিপক্ক হাতে। এরই মধ্যে কিচেনে আসমা বেগমের আগমন ঘটে। মিনুকে ছলছল মুখে বসে থাকতে দেখে, সাথে আবারিকে কাজ করতে দেখে গম্ভীর মুখে আবারির উদ্দেশ্যে বলে, কি হয়েছে? চিল্লাচিল্লি করছিলে কেন মেয়েটার ওপর? আবারই মাথা নিচু করে জবাব দেয়, ম্যাডাম অসুখে পড়েছে, কাল রাত থেকে অনেক জ্বর, বারবার বমি করে শরীর দুর্বল, পাক পাইরেতেছে, কখন চোখ উল্টায় পড়ে যায়। এই অবস্থায় রান্না করে তাইছে, মানা করছি তাও শুনে নাই, তাই ধমক দিছি। আসমা বেগম এগিয়ে গিয়ে মিনুর কপালে হাত রাখে। বেশ গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে মনে হয়। এই অবস্থায় রান্না করতে এসেছে মেয়েটা। জ্বর বাঁধালে কিভাবে? মিনুকে কিছু বলতে না দিয়ে আভারি বলে, বাইতবে না, ঠিক মতো খাইবে না, নিজের যত্ন নিবে না, চেহারার কি হাল হয়েছে, শরীরের এক পত্তন মাংস নাই। সত্যি মিনুর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়েছে, শুকিয়েও গেছে বেশ। আসমা বেগম মিনুর মাথায় হাত বুলিয়ে দিল। মিনুর কপল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বাবা মা গত হয়েছে বিয়ের কয়েক বছরের মাথায়। একটা বড় ভাই আছে, সে সংসার নিয়েই ব্যস্ত। বছর অন্তর একবার ফোন করে খোঁজ খবর নেয়, এই যা। এতেই মিনু খুশি। আজ আসমা বেগমের মাথায় হাত বুলিয়ে দেয়াতে কেন যেন বাবা মায়ের কথা মনে পড়ল। আসমা বেগম আভারিকে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, রেস্ট করুক, আর একটু পরে ডাক্তার দেখিয়ে আনবে। আমি ড্রাইভারকে বলে দেব, নিয়ে যাবে। ও যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে অবশ্যই। আভারি মাথা নেড়ে সায় জানালো। চুলায় চড়ানো চায়ের কেটলি নামিয়ে অফ করে দিল। মিনুর হাত ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আসমা বেগম বললেন, ওর কাছেই থাকো, গাটা তোয়ালে ভিজিয়ে মুছে দাও। গায়ে অনেক জ্বর, আর রান্নার চিন্তা করতে হবে না, আমি করছি। আভারি অবাক সুরে বলে, না ম্যাডাম, আমি রান্না করতে পারি। যেটা বলছি সেটা করো, যাও। রান্না আমিও করতে পারি। ধমকে সুরে বলল আসমা বেগম। তবে ধমকে আভারি বা মিনু কারো মন খারাপ হয় না, বরং মনটা ভালো লাগায় ছেয়ে যায়। আসমা বেগম কোমরে আঁচল বেঁধে দক্ষ হাতে সকালের নাস্তা বানায়। রান্না শেষ করে নিজেই ডাইনিং টেবিলে পরিবেশন করে। শুক্রবার হওয়ার দরুন সকলেই দেরিতে ঘুম থেকে ওঠে। তিনি চায়ের কেতলি পুনরায় চুলায় দিয়ে চুলার আঁচ কমিয়ে আদুরিকে ডাকতে যান। মেয়েটাকে এখন না ডাকলে 11টা-12টা আগে উঠবে না। রুবি ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে। ছেলেটা মাত্র দুধ পান করতে ব্যস্ত। রুবি ঘুমে ঢুলুঢুলু করছে। যদিও ঘড়িতে 9:27, তবুও আজকের ঘুম যেন অপূর্ণই রয়ে গেল। ওদিকে আরিয়ান কমফোর্ট জড়িয়ে আরামে নিদ্রা বিলাসে ব্যস্ত। মেয়েটা আদুরির সাথে ঘুমিয়েছে গত রাতে। সেই সুযোগে সদ্ব্যবহার তার প্রতি মহাশয় করেছে। রুবি পাশ থেকে বালিশ নিয়ে আরিয়ানের দিকে ছুঁড়ে মারে। আরিয়ান নড়ে চড়ে ওঠে, ঘাড় ঘুরিয়ে চোখ খুলে পিট পিট করে তাকালো। রুবিকে দেখে মুচকি হেসে বলল, জাজ সাহেব কিছু বলবেন? সদ্য ঘুম ভাঙার দরুন ভাঙা ভাঙা গলার আওয়াজ। রুবি চোখ পাকিয়ে বলল, উকিল সাহেব কৃপা করে উঠুন, সুজি মামা আপনার প্রতীক্ষায়। আরিয়ান ওপাশ করে চোখ বুজে বলল, আজ ফ্রাইডে, সারাদিন ঘুমালেও প্রবলেম নেই। অরুণ ভাইয়া কবে ফিরবে শ্বশুরবাড়ি থেকে? রুবির প্রশ্নে আরিয়ান পুনরায় এপাশ ফিরে, প্রথম শ্বশুর বাড়ি গেল, 1-2 দিন থাকবে না? তোমার এত যদি কিসের? রুবি মুচকি হেসে ছেলেকে দাঁড় করিয়ে জবাব দিল, আজ ছুটির দিন, কাল শনিবার, অফিস তো খোলাই থাকে। আমার রেজাল্ট লেটার পাস হয়ে গেছে, ভাবছি কাল থেকেই জয়েন করব অফিস। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। 2-1 মাস সময় নাও, ছেলেটাকে আরেকটু সময় দাও, তারপর শুরু করো, এত তারা কিসের? রূপ মায়ের কোল থেকে নেমে বাবার কাছে যায়। বাবার বুকের উপর উঠে বসে উ উ শব্দ করে ঘোড়া চালানোর মতো ভঙ্গিমা করে। আরিয়ান ছেলেকে বুকে নিয়ে চুমু খায়। রুবি মুচকি হেসে জবাব দেয়, আই এম টু মাচ এক্সাইটেড। আমাদের অফিস, সব কিছুতেই আমাদের হুকুম। আহা, অন্যের অধীনে কাজ করে অতিষ্ঠ হয়ে গেছে। আরিয়ান ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। সিরিয়াস গলায় বলল, ভালো,
বাট একটা কথা মাথায় রাখবে রুবি, অফিসটা ভাইয়ের। বাবা মারা যাওয়ার পর অফিস ডুবতে বসেছিল, ব্যবসায় লস, অফিসের পুরনো ম্যানেজারের ধোঁকাবাজি, ঋণে জর্জরিত হয়ে গিয়েছিল, সব মিলিয়ে নিলামে ওঠার মতো অবস্থা। ভাই সেখান থেকে একলাই টেনে এনেছে এতদূর। তুমি অফিসে যাবে ভালো, বাকি স্টাফদের মতোই সৎ মনে কাজ করবে, কোনো প্রকার এক্সট্রা সুবিধা গ্রহণ করবে না। আর তুমি ভাইয়ের অধীনে কাজ করবে এটা খেয়াল রাখবে। ভাই অনেক এক্সপেরিয়েন্সড, তুমি বুদ্ধিমতী। আই থিঙ্ক আমার কথা বুঝতে পারছো। রুবির মুখশ্রীতে গাম্ভীর্য ভর করে। তুমি কি বোঝাতে চাচ্ছ, ক্লিয়ারলি বলো। আরিয়ান হাসে ছেলেকে রুবির কাছে দিয়ে বলে, তুমি যেটা বুঝেছো। বলে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে থাকে। মানছে অরুণ ভাইয়া ক্ষতিগ্রস্ত অফিসটাকে পুনরায় দাঁড় করিয়েছে, তার কৃতিত্ব অনেক। তার মানে এটা নয় যে অফিসটাই তার, যেখানে আরিয়ান আদরীয় অধিকার আছে। আসমা বেগম আনিকাকে নিয়ে ড্রয়িং রুমে বসেন, তখনই কল আসে। তিনি আনিকাকে রেখে একটু দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আনিকা এদিকে ওদিকে ঘাড় ফিরিয়ে ভোরকে খোঁজে। আজ ফ্রাইডে, মানে সারাদিন ছুটি, খেলাধুলা। সে ডিসাইড করে ভোরের সাথে সারাদিন কি খেলবে, কিন্তু হঠাৎ খেয়াল হয় যে ভোর তো নেই, তার নানুর বাড়িতে বেড়াতে গিয়েছে। তাহলে সে কার সাথে খেলবে? তার ভাবনার মাঝে রুবি চলে আসে রূপকে নিয়ে। আনিকাকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলল, মামনি, মন খারাপ করে বসে আছো কেন, কি হয়েছে? আনিকা গালে হাত দিয়ে গোমরা মুখে বলে, আজ আজ ফ্রাইডে, ভোর নেই, আমি কার সাথে খেলবো? আমি মিসড ভোর। রবি মুচকি হাসে, দুটোর মধ্যে একটুও পড়ে না, কিন্তু একে অপরের থেকে দূরে গেলেই বলবে। আনি মিসড ভোর, ভোর মিসড আনি। রুবি রূপকে বসিয়ে দিয়ে আনিকার সামনে বসে বলল, ভোর নেই তো কি হয়েছে, রূপ আছে না তার বোনের সাথে খেলার জন্য। ও পচা আর ছোট, ওর সাথে আমি কিভাবে খেলবো? তাহলে কি করা যায়? এক কাজ করি, আমরা সবাই মিলে কোথাও থেকে ঘুরতে যাই, আমি, তুমি, রূপ, তোমার আব্বু। আনিকা খুশির চোটে লাফ দিয়ে উঠল। সত্যি? তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা, দাদিকে নেব না কিন্তু। রুবি মেয়ের হাসি মাখা মুখশ্রী আজলে তুলে চুমু খায়। দাদিকেও নেব? কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাবার আওয়াজ শুনে আনিকা সামনে তাকায়। বাবাকে দেখেই দৌড়ে কোলে ওঠে। আরিয়ান মেয়ের মুখশ্রী আদরে আদরে ভরিয়ে দিল। সোফায় বসে মেয়েকে কোলে নিয়ে গলা উঁচিয়ে বলল, খিদে লেগেছে, কেউ কিছু খেতে দাও না, চাটাও দিতে পারো। আসমা বেগম ফোন রেখে আরিয়ানের সম্মুখের সিঙ্গেল সোফায় এসে বসে। ডাইনিং টেবিলে সব খাবার আছে, শুধু সার্ভ করে খাবি, যা। আরিয়ান আশেপাশে তাকিয়ে বলল, মিনু আপা কই? আভারি ভাইকেও দেখছি না। মিনুর শরীর ভালো নেই, রাত থেকে জ্বরের শরীরটা নিয়ে রান্না করতে এসেছিল। আভারই তাকে বারণ করে নিজে রাঁধতে বসেছিল। বাহ, আজ আবারই ভাইয়ের রান্না খাবো? রবির কথায় আসমা বেগম গম্ভীর মুখে বলল, আমি রান্না করেছি, আভারই মিনুর কাছে। আরিয়ান বলে, বেশি খারাপ? ডাক্তার দেখবো? অনেক জ্বর, আমি বলেছি একটু পর হাসপাতালে নিয়ে যেতে, ড্রাইভারকেও বলেছি ফোন করে। আসমা বেগমের কথায় আরিয়ান খানিকটা সন্তুষ্ট হয়। রবি সোফায় বসে চিন্তিত সুরে বলল, মা, আমাকে ডাকতে পারতেন, আমি রান্না করে দিতাম, লাঞ্চে আমি রেডি খাওয়াবো। আসমা বেগম খানিকটা হেসে বলল, সেটার মনে হয় দরকার পড়বে না, অরুণের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত এসেছে, এখনই যেতে বলেছে। আমি বলেছি 12টার দিকে যাব, তোমরাও সাথে যাচ্ছ। আনিকা খুশিতে চিল্লিয়ে ওঠে, ইয়ে। বলে। রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন লাবণী আক্তার। সকাল ভোর থেকেই তিনি রান্নাঘরে। বাড়িতে দুটো মেয়ে জামাই, তাদের সকালের নাস্তার জন্য বিভিন্ন ধরনের পিঠাপুলির মেলা বসেছে। বর্ষাকাল হওয়ায় তালের বড়া, তালের পিঠা, ঝাল পিঠা, তেলে ভাজা পিঠা, কুশুলি, পাটিসাপটা বানিয়েছে। এছাড়াও নাস্তার জন্য আলুর পরোটার সাথে দেশি মোরগের কষা মাংস। সব রান্নাই শেষ, শুধু লতার মেয়ে রুম্পার জন্য সুজি চড়িয়েছে। এরই মধ্যে লতা মেয়েকে নিয়ে আসে। লাবণী আক্তার লতাকে বলল, ওরা এসেছে? রাতুল, লাবিব আর লুব এসেছে। অরুণ ভাইয়া কাউসারকে নিয়ে কোথাও গেছে, ওদের বলে যায়নি, বলেছে আসছে আধা ঘন্টার মধ্যে। কোথায় গেল? আচ্ছা সেসব বাদ দে, শোন, কাল রাতে অরুণ কতগুলো সদাই আনলো, আবার পাতাও এনেছে মিষ্টি, ফল ফলাদি কত সব। বাচ্চাগুলোকে সদাই দিস মনে করে। আর এক কাজ কর, এত প্যাকেট মিষ্টি বের করে
1 প্যাকেট মিষ্টি বের করে রাখ, প্রতিবেশীদের দিতে হবে না, প্রথমবার জামাই বাড়িতে আসলো। আচ্ছা। আর শোন, পাতাকে ডেকে দে, 10টা বাজতে চললো, মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, এর সদ্বুদ্ধি কবে হবে আল্লাহ জানে। লতা মেয়েকে রাতুলের কাছে দেয়। সকাল ভোরেই রাতুল, অরুণ, কাউসার, লুবমান, লাবিব ও ছোট্ট ভোর হাঁটতে বের হয়েছিল। উদ্যোক্তা অবশ্য অরুণ, নয়তো তার অলসের ঢেকি স্বামী যাই হাঁটতে হাঁটতে বের হয়েছে ভোরেই। এখন 10টা বাজে, এসেছে তবে কয়েকজন, আরগুলোর খবর নেই। এরা সকালের নাস্তা কখন করবে? লতা ভাবতে ভাবতে পাতার ঘরে প্রবেশ করে। পাতা উপর হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। লতা দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটির ঘুমানোর অভ্যাস বিয়ের পর মোটেই চেঞ্জ হয়নি। লতা পাতাকে ডাকে পিঠ ঠেলে। পাতা বা হা বলে আবার ঘুমিয়ে তলিয়ে যায়। লতা টানে। পাতা বিরক্ত হয়ে চোখ পিট পিট করে হাত ছাড়িয়ে আবার শুয়ে পড়ল। লতা কটমট করে বলল, পাতু ওর বলছি, 10টা বাজে, তার উপর তোর জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকালে হাঁটতে বেরিয়েছে এখনো আসেনি। ওষুধে কাজ হয়। পাতা উঠে বসে বিছানায় অরুণ ও ভোরকে খোঁজে। না পেয়ে লতার দিকে যায় বড় বড় করে। আপু কি বলছো এসব? দেখো, এরকম ফালতু মজা করবে না। লতা পাতার মাথায় ঘাটটা মেরে বলল, আমি জানতাম তুই জামাই পাগল হবি, তবে এতটা আর এত জলদি ভাবিনি। পাতা মুচকি হাসলো, 2 হাত উঁচুতে তুলে হাই তোলে। লোকটা কোথায় গেল? তাকে ডাকবে না? লতা বোনের দিকে যায় তীক্ষ্ণ দৃষ্টিতে। টপসের উপরের 2টো বোতামই খোলা, হা হয়ে আছে। গলাসহ বেশ কিছু অংশ দৃশ্যমান, সাথে গলায় লাল নীল ছোপ ছোপ জখম। অভিজ্ঞ লতার বসতে অসুবিধে হয় না। সে পাতার টপসের গলাটা আরেকটু নামিয়ে এনে বলল, আর একটু সময় নিতে পারতি, এত জলদি কিসের ছিল? সারা জীবনের ব্যাপার, বোঝাপড়াটা আগে ভালো করে বুঝে নিতি। পাতা সরে যায়। বসতে বাকি থাকে না আপু কিসের কথা বলছে। লজ্জায় গাল গরম হয়ে যায়। টপসের বোতাম আটকানোর চেষ্টা করে, কিন্তু বোতাম খুঁজে পায় না, ছিঁড়ে গেছে বোধ হয়। পাতা মনে মনে অরুণকে ভয়ঙ্কর একটা গালি দিল। শালার জামাই। পাশ থেকে ওড়না নিয়ে গলায় জড়িয়ে নিল। লতা পাতার অস্বস্তি ও লজ্জা দেখে মুচকি হাসল। পাতার খোলা চুল এলোমেলো করে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমিই তো, তবে আর কিছুদিন। আপু কি সব বলো না, আমি ওয়াশরুমে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়ে যায়। সাথে অরুণের গোষ্ঠীর তুষ্টি করে। ওই নাকুচো ম্যানার্সলেস অসভ্য লোকটার জন্য আপুর সামনে কি লজ্জাটাই না পেল। ধ্যাত। পাতার পলায়ন দেখে লতা মুচকি হাসল। পাগলিটা বেশ লজ্জা পেয়েছে। একটা অটো এসে থামে আতিকুর ইসলামের বাড়ির সামনে। অটো থেকে নেমে আসে ভোর, হাতে অনেকগুলো হিলিয়াম গ্যাসে ভরপুর খেলনা বেলুন, যেগুলো মাছ, মোটু পাতলু, ঘোড়া, বিমান সহ বিভিন্ন শেপের। ভোর হাসি মুখে সেগুলো দেখছে আর হাঁটছে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। সে এই বেলুনগুলো মা ও লাবিবকে দেখাবে। এরপর অটো গাড়ি থেকে নামে অরুণ ও কাউসার। চালকও নেমে গাড়িতে অবস্থানরত বাজারের ব্যাগগুলো ভিতরে রেখে আসে একে একে। অরুণ তার ভাড়া মিটিয়ে কাউসারের সাথে ভেতরে প্রবেশ করে। ভোর সব বেলুনগুলো অনেক কষ্টে ভেতরে নিয়ে গিয়ে গলা উঁচিয়ে আম্মু, লাব্বু ভাইয়া ডাকলো বেশ কয়েকবার। লাবিব, পাতা সহ সবাই ড্রয়িং রুমেই আছে। ভোর বেলুনগুলো দেখিয়ে বলল, দেখো কতগুলো বেলুন, নূপুর, মোটু পাতলু, মাছ, বিমান। লাবিব গিয়ে ভোরের পাশে দাঁড়িয়ে দেখে সব। অরুণ গিয়ে সোফায় বসে। গরমে সে ঘেমে নিয়ে একাকার। জলপাই রঙের টি শার্ট খায়ে লেপটে আছে। পাতা গিয়ে ফ্যান ছাড়ে ফুল স্পিডে। তারপর পানি আনতে যাবে, তার আগে অরুণের গলার আওয়াজ ভেসে আসে, আম্মা, লেবু শরবত আনবেন 2 গ্লাস, চিনি ছাড়া, শুধু লবণ দিয়ে। কথাটা যে লাবণী আক্তারকে উদ্দেশ্য করে বলেছে অরুণ সরকার, সেটা কারোরই বুঝতে বাকি নেই। রাতুল মিটমিট করে হাসে। পাতা অবাক হয়ে অরুণের দিকে চেয়ে। লাবণী আক্তারও অবাক হয় বেশ। কাল রাতে আন্টি বলল আজ আম্মা ডাকলো, তবে তিনি অবাকতাকে ঠেলে কিচেনে যায় সায় জানিয়ে। অরুণকে অস্বস্তিতে ফেলে না, এমনকি রাতুল, লুভ ও কাউসারও কিছু বলে না। বলেছে এই অনেক। আতিকুর ইসলাম সব সময়ের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তারও বাকি সকলের নজর দরজায়। ড্রয়িং রুমের দরজার কাছে বাজার দেখে সবার চোখ কপালে। বড় বড় 4টা রুই ও কাতল মাছ, পাশে আরও 3টা বাজারের ব্যাগ। লতা গিয়ে ব্যাগের ভেতর থেকে আস্তে ধীরে সব বের করে। এক থলেতে পান, সুপারি, মিষ্টি, সন্দেশ, পান্তুয়া, জিলিপি ও দই। আরেক থলেতে গরু ও খাসির মাংসের পলি, বড় 2টো ব্রয়লার, একটা লেয়ার মুরগি ড্রেসিং করে এনেছে। তৃতীয় ব্যাগে শসা, টমেটো, লেবু, মশলাপাতি ও কিছু শাকসবজি।
লতা সব দেখে আতিকুর ইসলামের উদ্দেশ্যে বলে, আব্বু, তোমার ছোট মেয়ের জামাই বাজার করে এনেছে। হয়তো ভেবেছি তুমি বিত্তশালী অতিথি আপ্যায়ন করতে সক্ষম না। অরুণের মুখাবয়ব কঠিন হয়। রাতুল স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে চায়। মেয়েটা বেশি বলে। আতিকুর ইসলাম নরম গলায় অরুণকে বলল, বাবা এসব আমাদের ওখানে একটা রিচুয়াল আছে, বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি এলে জামাই বাজার করে। আপনার এখানে হয়তো এই নিয়ম নেই, জানলে আমি করতাম না বাজার, যেচে অপমানিত হওয়ার জন্য। আতিকুর ইসলামকে থামিয়ে ভদ্রকণ্ঠে বলল অরুণ। আতিকুর ইসলাম আর কিছু বলেন না। রাতুল লতার দিকে কটমট করে চেয়ে অরুণের পাশে বসে বলল, ভাই মজা করে বলেছে লতা। তাহলে ধরে নেবে আমিও মজা করেই বললাম। কাট কাট জবাব। রাতুল অপ্রসন্ন করুণ চোখে পাতার দিকে যায়, যার অর্থ এই যে তোমার খ্যাপাসার তুমিই সামলাও। পাতা খানিকটা হেসে বলল, ইটস অ্যান এমার্জেন্সি। কি নিয়ে পড়লে সবাই বাদ দাও তো এসব। বেলা কত হলো, সকালের খাবার খেয়ে নাও। এর মধ্যে লাবণী আক্তার শরবত নিয়ে আসে 4 গ্লাস। অরুণ 1 গ্লাস নিয়ে অর্ধেকটা খেয়ে ভোরকে দিল। ভোর বাবার কোলে বসে এক চুমুক খেয়ে মুখ কুঁচকে বলল, খাবো না। লাবণী আক্তার আরেকটা গ্লাস ভোরকে দিয়ে বলল, এটা খাও, এতে চিনি আছে। ভোর মুচকি হেসে ঢকঢক করে সবটুকু খেয়ে বলল, থ্যাংক ইউ নানু। লাবণী আক্তার মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। ভোর ক্লোজ আপ হাসি দেয় প্রতি উত্তরে। ভোর আঙুলের কর গণনা করে বাবাকে জিজ্ঞেস করে, আব্বু, আমি যদি আরো এতগুলো বেলুন কিনি তাহলে কি ওগুলো আমাকে আকাশে নিয়ে যেতে পারবে? অরুণ প্রতি উত্তরে ছোট্ট জবাব দেয়। ভোর হাসি মুখে আবার শোধায়, তাহলে আরো এত এত বেলুন কিনলে আমাদের বাড়িও উড়িয়ে নিয়ে যাবে ওদের বাড়ির মতো। তাহলে ভালো হবে, তাই না? আমাদের বাড়ি আকাশে হবে, নিচের দিকে তাকিয়ে আমরা সবাইকে দেখব। বড় বড় বিমান আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে। অরুণের গোমরা মুখে হাসির ঝিলিক দেখা দেয়। ছেলের গালে চুমু দিয়ে বলল, আমার কলেজে এত কথা জানে? আমি সব জানি। বলে অরুণের কোল থেকে নেমে হাসে খিলখিলিয়ে। অরুণের অধর কোণায়ও মুচকি হাসি। পাতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লাবণী আক্তার মেয়ের কাছে গিয়ে ধীমে সুরে বলল, এভাবে বলা মোটেও উচিত হয়নি লতা। রাতুলকে যদি এভাবে পাতা বলতো। লতাও বুঝতে পারে এভাবে বলা ঠিক হয়নি। সে একবার সরি বলে নেবে সিদ্ধান্ত নেয়। সে মেয়েকে কোলে নিয়ে অরুণের সামনে যায়। রুম্পাকে অরুণের কোলে বসিয়ে দিয়ে বলল, সরি বললাম, কিন্তু জামাই মানুষেরা তো নাখরা থাকতে নেই। সম্পর্কে আপনার বড় হলেও বয়সে আপনার ছোট। একটু একটু মজা করার হক আমাদেরও আছে। সেই হক থেকে বঞ্চিত করবেন নাকি? অরুণ প্রথমে খানিকটা হক চুকিয়ে গেল। লতার কথায় হেসে উঠল। রুম্পাকে কোলে নিয়ে আদর করে বলল, একদম না, বোর বড় বোন তুমি। লতাও হেসে উঠল। পাতা আবারও স্বস্তির শ্বাস ছাড়ে। মধ্যাহ্নের সময়। অরুণ সরকার সবে গোসল সেরে পাতার ঘরে বসে আছে। আজ শুক্রবার, জুম্মার নামাজ আদায় করতে যাবে একটু পর। আজান হয়নি এখনো, তাই অপেক্ষা। ছোট্ট বোর প্যান্ট শার্ট ও মাথায় টুপি পরে বসে আছে বাবার সাথে। বাবার সাথে সেও গোসল করেছে। আজান হলেই বাবা, নানা ও সকলের সাথে নতুন মসজিদে যাবে। সে চুপচাপ মোটেও বসে নেই। এটা ওটা প্রশ্ন করে চলেছে অরুণকে। আব্বু ফ্রাইডেতে মসজিদে নামাজ পড়লে জিলিপি দেয়, বাকি দিন দেয় না কেন? ফ্রাইডে জুম্মার দিন, এটি প্রত্যেক মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন, তাই। ভোর বিজ্ঞদের মতো মাথা নাড়ল। আবার চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা আব্বু, এই জিলিপি কি আল্লাহ তাআলা দেয় ইমাম সাহেবের কাছে? তাহলে তুমি একটু আল্লাহকে বলে দিও আমি জিলিপি নিব না, আমাকে যেন 4টা কোন আইসক্রিম দেয়। অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায়। ভোর ও বাবার দিকে তাকিয়ে একটু পরপর কিউট ভঙ্গিতে চোখের পলক ফেলছে। অরুণের ঠোঁটে হাসি ফুটতে চায়। হাসি লুকিয়ে হাত বাড়িয়ে ছেলের মাথায় টুপি টেনে ঠিক করে পরিয়ে বলে, তুমিই বলিও মনে যাতে। ভোর মাথা নাড়ল। তখন খেয়াল করে বাবার হাতে কিছু হয়েছে। সে বাবার হাত ধরে উল্টিয়ে দেখে ছিলে গেছে 2 জায়গায়। ভোরের মুখখানি মলিন হয়ে যায়। উদ্বিগ্ন ভরা মায়াময় কণ্ঠে জিজ্ঞেস করে, আব্বু, এইখানে লাগলো কিভাবে? কিভাবে ব্যথা পেয়েছ? কখন লাগলো? আমাকে বলনি কেন? অরুণ ছেলেকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে জড়িয়ে ঝুঁকে গালে চুমু দিয়ে ফুলিয়ে রাখা ঠোঁটে চুমু দিয়ে বলল, একটু লেগেছে তো, ওদের কিছুই না গলে যা। বেশি ব্যথা করছে আব্বু? তুমি একটু আদর করে দাও, সব ব্যথা হাওয়া হয়ে যাবে।
হেসে বলে অরুণ। ভোর বাবার বুক থেকে মাথা তুলে গালে মুখে ছোট ছোট চুমু দেয়। আঘাতপ্রাপ্ত হাতে কয়েকটি চুমু দিয়ে বিড়বিড় করে সূরা ফাতিহা বলে ফু দিল। দরজায় দাঁড়িয়ে আছে পাতা। বাবা ছেলের আবেগীয় মিষ্টি মুহূর্তে সাক্ষী সে। দুজনে মিষ্টি মধুর আলাপনে বাধা দিতে মোটেও ইচ্ছে করছিল না। আল্লাহ তাআলা এদের বাবা ছেলেকে কোথাকার মাটি দিয়ে বানিয়েছে? সেই মাটি কি মিষ্টি ছিল নাকি? না হলে এরা বাবা ছেলে এত মিষ্টি কেন? পুরো রসগোল্লার হাড়ি। তার তো ইচ্ছে করছে টুপ করে গিয়ে গিলে ফেলতে। নিজের ভাবনায় পাতা নিজেই হাসে। সে সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে শব্দহীন দরজা চাপিয়ে ধীর পায়ে গিয়ে বাবা ছেলের সম্মুখীন হয়ে দাঁড়ালো। ভোর পাতাকে দেখে বাবার হাত দেখিয়ে বলল, আম্মু দেখো না, আব্বু ব্যথা পেয়েছে, হাত ছিলে গেছে কতখানি। পাতা দেখে বেশি না, এইটুকু ছেলেছে। তার জন্যই ছেলের এত উদ্বিগ্নতা। নিঃসন্দেহে অরুণ সরকার একজন সার্থক বাবা। পাতা হেসে টেবিলের দয়ার থেকে একটা মলম বের করে বলল, এই যে ঔষধ, এটা দিলে ঠিক হয়ে যাবে। এটা তাই টেনশন নট। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে পাতার দিকে যায়। তার চাহনি দেখে পাতা থতমত খেয়ে যায়। আঁচল ঠিক করে। গত রাতের ঘটনার রিপিট টেলিকাস্টের মতো চোখ সম্মুখে ভাসে। কপল জোড়ায় রোগদীপ আভা ছড়িয়ে পড়ে। হাত পা সর্বশরীরে অস্বস্তি নামক পাখি বাসা বাঁধতে শুরু করে। অরুণ সেটা লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে হাসে। হাত বাড়িয়ে ইশারা করে মলম লাগিয়ে দিতে। পাতা অস্বস্তি পিছনে ঢেলে অরুণের সম্মুখীন হয়ে বিছানায় পা তুলে বাবু হয়ে বসল। অরুণের হাত টেনে কোলের ওপর রাখে মলম ডান হাতের তর্জনী আঙুলের ডগায় নিয়ে ধীরে ধীরে লাগিয়ে দিল। সাথে যত্ন সহকারে ফু দিতে ভোলেনি। ভোর বাবার কাছ থেকে সরে আম্মুর পাশে বসে বলল, আব্বু তুমি কিন্তু বললে না কিভাবে ব্যথা পেলে? তুমি কি দুষ্টুমি করেছিলে? তার প্রশ্ন শুনে পাতা গোল গোল করে অরুণের দিকে যায়। অধর জোড়া চেপে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টায় অরুণ তাকে চোখ রাঙিয়ে ভোরকে বলল, সেটা তোমার জানতে হবে না। অবশ্যই জানতে হবে। বলো তুমি, যদি দুষ্টুমি করে থাকো তাও বলো, আমি বকবো না তোমাকে। জেদি কণ্ঠস্বর একদম বড়দের মতো করে বলল, যেন এই অরুণ সরকারের বাবা আর অরুণ তার ছোট ছেলেটি। পাতা ভোরের দিকে একবার তাকিয়ে অরুণের চোখে চোখ রাখলো। শালার জামাই, এখন জবাব দে, কি দুষ্টুমি করেছেন? আব আয়া না উঠ পাহাড়কার নিচে। তার হাসি পাত ভেঙে ছড়িয়ে পড়তে চায়। অনেক কষ্টে আটকে রেখেছে। অরুণ নির্বিকারভাবে বসে। মুখের অবয়ব ঠাহর করা যাচ্ছে না। পাতা আর নিজের হাসি বেঁধে রাখতে পারে না। বাঁধন ছেড়ে দেয়া মুক্তলোভী বিহঙ্গের মতো ডানা ঝাপটিয়ে বেরিয়ে আসে। ডানা মেলে মুক্ত আকাশে মুক্তির আনন্দে উড়তে থাকে এলোমেলো। পাতার হাসি দেখে ভোর পিট পিট করে চায়, আম্মু ওভাবে হাসে কেন? সে আব্বুর দিকে চায়। অরুণ মুখশ্রীতে এবার খানিকটা রাগ মিশে আছে। তবে সেটা কৃত্রিম নাকি প্রাকৃতিক ঠাহর করা মুশকিল। পাতাকে চোখে শাসায়। পাতা থামে না। হাসতে হাসতে তার চোখের কোণায় পানি জমে গেছে। বিছানায় এক প্রকার গড়াগড়ি খাওয়ার উপক্রম। ভোর জিজ্ঞেস করলো, আম্মু এইভাবে হাসছো কেন? আমাকেও বলো, আমিও হাসবো তোমার মতো করে। পাতা হাসতে হাসতেই বলল, এক রাজ্যে এক ডাকাত ছিল। সে রাত্রে ডাকাতি করতে গিয়ে বিছানা থেকে পড়ে গেল, ধপাস বলেই খিলখিলিয়ে হেসে উঠল। ভোর কিছু বসল না। তবে সে পাতার প্রাণ খোলা হাসি দেখে নিজেও হাসতে লাগলো খিলখিলিয়ে। অরুণের চোখে মুখে এবার কৃত্রিম রাগের প্রতিচ্ছবিও নেই। প্রিয়জনের হাসির মনোমুগ্ধকর কলতানে চোখ, কান, তনু, মন শীতলতায় ছেয়ে যায়। তবুও কৃত্রিম ধমকে সুরে বলল, কি হচ্ছেটা কি? পাগলের মতো হাসছো কেন? পাতা ও ভোরের হাসি থেমে যায় ধমকে। দুজনেই পিট পিট করে চায়। পাতা কাচুমাচু মুখে যায়। সে বিষয়ে তার লজ্জা পেয়ে অন্য মেয়েদের মতো বিছানার নিচে লুকিয়ে থাকার কথা থাকলেও সে আহমকের মতো হাসে। পাতু, তুই জীবনে ভালো হলি না। এখন তারই বা কি দোষ? তার হাসি পাচ্ছে আর সে কন্ট্রোল করতে পারছে না। অরুণ চোখ রাঙিয়ে বলল, ভূতে ভর করেছে? এভাবে কেউ হাসে? এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেবো। পাতা সরান হয়ে বসে গাল ফুরিয়ে মন খারাপের রেশ ফুটিয়ে তুলতে চায় মুখশ্রী জোরে, কিন্তু ব্যর্থ হয়। হাসি যেন আবার বেরিয়ে আসে। লোকটার ধমকেও যেন কেমন রসকস নেই। সে আবার হেসে উঠল, সাথে ভোর সঙ্গী। অরুণ হতাশ। এই মেয়ে ছোট ভোরের কোনো অংশে কম না, বিচ্ছু। জুম্মার দিন
মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিন আমাদের দেশে ছুটির দিন। জোহর ওয়াক্তে অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনে সকল মসজিদে জলদি অর্থাৎ 12:30টার তরি আজান হয়ে থাকে। সবাই আজানের আহ্বান শুনে গোসল সেরে পাক পবিত্র হয়ে মাথায় টুপি পরে আতর মেখে দল বেঁধে মসজিদে যায় যত দ্রুত সম্ভব। ওই দিন ইমাম সাহেব খুতবা পাঠ করে শোনান, বিভিন্ন হাদিস পাঠ করে শোনান। তারপর নির্দিষ্ট সময়ে জুম্মার নামাজ শুরু হয়। জুম্মা অর্থ জামায়াত হওয়া। সকল শ্রেণীর মুসলিম উম্মাহ একসঙ্গে এক সারিতে সমবেত হয়ে এক আল্লাহ তাআলার নিকট সিজদা করে, যেখানে জাত বংশ ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই সমান এক আল্লাহ পাকের গোলাম। মাথা নিচু করে নিজেদের বশ্যতা স্বীকার করে, দুহাত তুলে দীর্ঘ মোনাজাতে কেঁদে বুক ভাসিয়ে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার নিকট আরজি পেশ করে, শুকর আদায় করে। জুম্মার নামাজ শেষে সবাই নিজ সামর্থ্য অনুযায়ী দান সদকা করে। অনেকে মানত স্বরূপ মসজিদে জিলিপি মিষ্টি তবারক বিলি করে। সেই জিলিপি মিষ্টি তবারক সবাই গ্রহণ করে। কেউ নাক সিটকায় না, বরং খুশি মনে সেটা গ্রহণ করে দোয়া করে। আতিকুর ইসলাম, অরুণ, রাতুল, কাউসার, লুবমান, লাবিব, ভোর সবাই মসজিদ থেকে ফিরেছে একসাথে। ভোর লাবিবের হাতে আইসক্রিম। ভোর নামাজ শেষে যখন জিলিপি দিল, গোমরা মুখে সেটা নিয়েছিল। সে তো মোনাজাতে আল্লাহর কাছে আইসক্রিম চেয়েছিল, আল্লাহ দিল না কেন? আতিকুর ইসলাম হেসে তাকে ও লাবিবকে মসজিদ সংলগ্ন দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দেয় এবং বুঝিয়ে বলে যে জিলিপি কে দেয়, কেন দেয়। শুধু তাকে না, লাবিবকেও কিনে দেয়। ভোর আইসক্রিম পেয়ে খুব খুশি, গপাগপ মুখে পুড়ে খেতে থাকে। অরুণ ভ্রু উঁচিয়ে তাকালে ভোর বাবার কাছে না গিয়ে আতিকুর ইসলামের হাত ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা বাড়ির কাছে আসে। দেখতে পায় পাতা, প্রিয় ও লতা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। লতার কোলে ছোট্ট রূপা। 3 বোন হাসি ঠাট্টায় মেতে আছে। অরুণ আশেপাশে তাকায়, রাস্তায় অনেকেই আছে। মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে তারা, অথচ এরা রাস্তায় দাঁড়িয়ে হিহি করছে। লতা প্রিয় সালোয়ার কামিজের সাথে ওড়না দিয়ে ঘোমটা টানা থাকলেও পাতার পরনের শাড়ি, যদিও মাথায় আঁচল দিয়ে ঘোমটা টেনেছে, তবুও ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না। অনেক মুরব্বী জোয়ান গোছের লোকজন যাচ্ছে, যাদের নজর ওদিকেই। অরুণের শান্ত মেজাজ বিগড়ে গেল। তাদেরকে দেখে লতা পাতা প্রিয় হাত নাড়ে। ভোর লাবিব দৌড়ে যায়, কে আগে তার আম্মুকে ধরতে পারে। দুজন তীব্র গতিতে ছুটছে। লাবিব এগিয়ে আছে ভোরের থেকে। ভোর আরও জোরে দৌড়াতে থাকে, কিন্তু লাবিবের আগে পৌঁছতে পারে না। লাবিব লতাকে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলে, আমি জিতে গেছি। ভোর, তোমার আগে ধরেছি আম্মুকে। ভোর দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমি ইচ্ছে করেই হেরে গেছিলাম ভাইয়া। লাবিব হেসে ব্যঙ্গ করে বলে, তাই না? ভোর ক্লোজ আপ হাসি দিয়ে সায় জানালো। পাতার কোমর জড়িয়ে ধরে পাতা সহ সবাই হেসে উঠল। এরই মধ্যে বাকি সবাই এসে উপস্থিত হয়। আতিকুর ইসলাম গম্ভীর গলায় ধমকে সুরে বলল, বাড়িতে জায়গার অভাব পড়েছিল, রাস্তায় দাঁড়িয়ে কিসের হাসাহাসি? লতা পাতা প্রিয়র মুখখানে চুপসে যায়, তড়িঘড়ি পা চালায় বাড়ির উদ্দেশ্যে। বাকি সবাই তাদের পেছনে। পাতা হাঁটার গতি মন্থর করে অরুণের পাশাপাশি হাঁটে। অরুণ আর চোখে পাশে তাকিয়ে দেখলো পাতাকে। তার মেজাজটা খানিক শীতল হবে হবে ভাব। সে গলা খাকারে দিয়ে প্রস্তুতি নেয় পাতাকে কিছু বলার জন্য, কিন্তু তার আগেই পাতা গায়েব। পাতাকে আসতে দেখে কাউসার জিলিপির প্যাকেট লুকিয়ে ফেলল। পাতা হেসে বলল, লুকিয়ে লাভ নেই, দাও বলছি কাউসার ভাই। কাউসার হার মানে জিলিপির প্যাকেট দিয়ে দেয়। ছোট থেকেই প্রতি জুম্মার দিনে জিলিপি দিলে কাউসার আনবে, আর তার আনা জিলিপির একমাত্র ভাগিদার পাতা। কাউসারের বোন জুবাইদাকেও দিত না একটা। পাতা জিলিপির প্যাকেট ছিঁড়ে একটা মুখে পড়ে। প্রিয় এগিয়ে এসে বলল, আপু একা খাবে নাকি? আমাদেরও হক আছে। একদম নেই, কাউসার ভাইয়ের বিয়ের আগ পর্যন্ত এটাতে শুধু আমার অধিকার, তাই না কাউসার ভাই? পাতার কথায় কাউসার মুচকি হেসে মাথা নাড়ে। পাতাও মুচকি হেসে জিলিপি খাওয়ায় মনোনিবেশ করে। তিরিক্ষি মেজাজের অরুণের জল শক্ত হয়ে গেল নিমিষেই। কথাগুলো খুবই কটু শোনালো তার কর্ণগহ্বরে। প্রিয়কে ডেকে জিলিপির 2টো প্যাকেট তার হাতে দিল। প্রিয় খুশি হয়ে পাতাকে প্যাকেট জোড়া দেখিয়ে ভেঙচি কাটল। পাতার কপালে ভাঁজ পড়ে। লতা পেছনে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে হেসে বলল, এটা কিন্তু না ইনসাফি ভাইয়া, আমারও হক আছে। প্রিয় একটা প্যাকেট তার দিকে বাড়িয়ে বলল, ধরে নাও, তোমার হক। লতা হাতে নেয়। মেয়েকে কার কাছে দেবে ভাবল। ছোট্ট রুম্পা অরুণের দিকে হাত বাড়িয়ে আ আ বুলি আওড়ায়।
অরুণ হাত বাড়িয়ে কোলে নেয় রুম্পাকে, ঠোঁট ডাবিয়ে গালে চুমু খায়। অপরদিকে ভোর আতিকুর ইসলামের পাশ থেকে গাল ফুলিয়ে আর চোখে তাকায় বারংবার। অরুণও তাকায় ছেলের গোমরা মুখের দিকে। ভোর ঘাড় ফেরায়, তাকায় না আর। ওই পচা মেয়ে বাবু কাল তার চুল টেনে ছিঁড়ে দিয়েছিল, আর আব্বু ওই পচা মেয়েকে আদর করছে। সে পাতার কাছ ঘেঁষে হাঁটতে লাগলো। তারা বাড়িতে প্রবেশ করবে তখনই বাড়ির সংলগ্ন সামনের রাস্তায় একটা গাড়ি এসে থামে। অরুণ রুম্পাকে কোলে নিয়েই গাড়ির পাশে দাঁড়ালো। গাড়ি থেকে একে একে নেমে আসে সবাই। আসমা বেগম, আদুরি, রুবি, আরিয়ান। আরিয়ানের কোলে আনিকা আর আদুরির কোলে রূপ। পাতা এগিয়ে সে সালাম জানায়। আদুরির কাছ থেকে রূপকে কোলে নেয়। আনিকার গাল টিপে দিল, সাথে আরিয়ানকে ভেঙচি কাটতে ভোলে না। আতিকুর ইসলাম সহ বাকি সবাই এগিয়ে আসে। আগত মেহমানদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে শাহ আনন্দের সাথে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। সরকার বাড়ির সোফায় বসে কাঁদছে মিনু। এই কান্নার শেষ নেই। ঘন্টা দেড়েক হবে মিনু কান্না শুরু করেছে, এখনো থামার নাম নেই। মাঝে মাঝে কান্নার গতি কমে আসে, আবার কখনো বেড়ে যায় হুট করে। আবারই দুর্বল কাঁপা কাঁপা গলায় কান্না করতে বারণ করে। মিনুর কান্না তখন থামার বদৌলতে বেড়ে যায় চক্রবৃদ্ধি হারে। আবারই হতাশ হয়। এই মেয়ে মানুষ এতটা আবেগী হয়? পাগলির দল সব। আবারই আর কান্না থামানোর কথা বলে না। কিচেন গিয়ে ফ্রিজ খুলে কয়েকটি কমলা বের করে ছিলে কোয়া ছাড়িয়ে জুস মেকারে দেয়। জুস বানিয়ে গ্লাসে ঢালে। কিচেনের ক্যাবিনেটে থাকা কোকের স্লাইড, পাউরুটি, ক্যাচাপের বয়াম ও একটা চামচ একটা ট্রেতে করে নিয়ে সামনে টি টেবিলে রেখে মিনুর পাশে বসলো। টি টেবিলে থাকা সেন্ট্রাল হসপিটালের দেয়া মিনুর রিপোর্ট নাড়াচাড়া করে পাশে রাখে। মিনুর মাথায় হাত বুলিয়ে আদুরি গলায় বলল, কাইন্দ না, আর কত কাইন্দবে? বাদ দাও তো, জলদি করে এসব খাইয়ে নাও। সকাল থেকে কিচ্ছুটি খাও নাই। মিনু আঁচলে চোখের জল মোছার বৃথা চেষ্টা করে ক্রন্দনরত সুরেই বলে, আমার গলা দিয়া এখন কিচ্ছু নামবে না, খাইব না আমি, আপনি খান। আবারই শক্ত করে বলল, যা বলতেছি করো, খাও। ডাক্তার আবার কি বললো মনে নাই? বেশি বেশি খাইতে বলছে। বলে মিনুর কপালে হাত রেখে জ্বর পরক করে। না, জ্বর নেই বললেই চলে। আশ্চর্য, এত জলদি জ্বর নেমে গেল। দুপুরের দিকে তো গায়ে হাত রাখাই যাচ্ছিল না তাপে। ওষুধ বিনা একটা রিপোর্টই জ্বর গায়েব। আবারই জুসের গ্লাসটা মিনুর মুখে দেয়। মিনু পুনরায় আঁচলে চোখ মুছে এক চুমুক দিল। এখন সন্ধ্যাবেলা, আজান দেবে। মিনু কোনো প্রকার ছুট বাহানা না দিয়ে সব খেয়ে নিল। আপনি একটু অরুণ স্যারে কল করবেন, জলদি আসতে বলেন না, ভোর বাবার জন্য পরান্ডা পুড়তেছে। উদ্বিগ্ন স্বরে বলে মিনু। আবারই খানিক হেসে বলল, কাল রাইতে গেল শ্বশুর বাড়ি, আইজি আসবে, কটা দিন থাকবে না। মিনু মন খারাপ করে উঠে ঘরে গেল। আজান দিচ্ছে। আবারিকে মসজিদে যেতে বলে সাথে অজু করে নিজেও নামাজে দাঁড়ায়। উপরওয়ালার কাছে দুহাত তুলতেই ঝরঝর করে কেঁদে ওঠে মিনু। আল্লাহ তাআলা লাখ কোটি শুকর আদায় করে বুক ভাসিয়ে দেয়। নামাজ শেষ করে বাড়িতে এসে আবারই অরুণের কাছে কল লাগায়। টুকটাক কথা বলে কল কেটে মিনুকে ডেকে বলে সবাই আসে। মিনু খুশি হয়, রান্না চড়াতে যায়। আবারই গিয়ে লাগায় ধমক। অসুস্থ শরীর নিয়ে মহারানী রান্না করতে এসেছে। মিনু ধমক শুনে গাল ফুলিয়ে রাখে। তার গাল ফুলানো দেখে আবারই হাসে। এ তো সেই কিশোরী মিনু, সদ্য বিয়ে করা নতুন লাজুক বউ, যাকে ধমক তো দূর, একটু উঁচু শব্দে কথা বললে গাল ফুলিয়ে বসে থাকতো। কথা বলতো না, কাছেও ঘেঁষতে দিত না। রাতে শাশুড়ির কাছে গিয়ে ঘাপটে মেরে শুয়ে থাকতো। রান্না করে তো হইবে না, সবার রাইতের খাবার খাইয়ে আসবে। আবারের কথায় মিনু আশ্বস্ত হয় না, মিনমিনিয়ে স্বরে বলে, এত দূরের রাস্তা, আসতে আসতে আবার খিদা লাগে যাইবে, আমি বরং হালকা পাতলা কিছু রান্দি। আচ্ছা বানাও। আবারই শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মিনুর দিকে। মিনু খুশি হয় তার কথায়। খুশি মনে রান্না করে। ডাল, ভর্তা, ভাত ও ডিম ভেজে নেয়। রান্নাবান্না শেষ করে মিনু আবারই সকলের প্রতীক্ষার প্রহর গোনে, কিন্তু কারো আসার নামধাম নেই। রাত 10টা বাজতে চলল। বাড়িতে মানুষ বলতে তারা দুজনই, আর একজন বোবা প্রাণী। সেও বসে আছে ব্যথিত নয়নে মেন ফটকের পানে তাকিয়ে। মাঝে মাঝে মৃদু স্বরে মিউ মিউ ডাকছে। তাকে রেখেই সবাই বেড়াতে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন 12টার অতি নিকটে পৌঁছে যায়, আবারই মিনু খেয়ে নেয় রাতের খাবার। বিড়াল শাবকটিকেও ক্যাট ফুড দেয়। সে ফটাফট খাবার সাবার করে আবারই পা ঘেঁষে বসে থাকে। ঘড়ির কাঁটা 12:30 ঘরে পৌঁছানো মাত্রই কলিং বেল বাজার শব্দ হয়। আবারই ধরফড়িয়ে ওঠে।
একটু চোখ লেগে গিয়েছিল তার। কলিং বেলের আওয়াজ শুনে ঘোর কেটে যায়। তড়িঘড়ি করে দরজার কাছে যায়। পিছু পিছু পাতাবাহার লেজ দোলাতে দোলাতে আঁকাবাঁকা পায়ে হেঁটে যায় ধীরে ধীরে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে সবাই। পাতাবাহার দৌড়ে গিয়ে তার মালিকের পা ঘেঁষে মিউ মিউ করে। আরিয়ান ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে মিনুর পাশে। মিনু উঠে দাঁড়ালো। আরে মিনু আপা, উঠছো কেন? বসো বসো। এখন কেমন আছো? জ্বর কমেছে? আরিয়ানের কথায় মিনু মাথা নাড়িয়ে জবাব দিল জ্বর কমেছে, তবে বসে না, উকি ঝুঁকি দিয়ে ভোরকে খোঁজে। দেখতে পায় ভোর ঘুমু ঘুমু চোখে ঢুলু ঢুলু পায়ে পাতার হাত ধরে আসে। পিছনে অরুণ সরকার ও বিড়াল ছানা। মিনু এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে মুখশ্রী জুড়ে আদরের বন্যায় ভাসিয়ে দিল। ভোর মিষ্টি হেসে মিনুর গলা জড়িয়ে ঘুম জড়ানো গলায় বলল, মিনু খালা, ভোর ঘুম। বলেই চোখ বুজে মিনু তার চোখের পাতায় চুমু খেয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। ভোরের ঘুম ছুটে গেল নিমেষেই। মিনু খালাকে কাঁদতে দেখে তারও কান্না পাচ্ছে। মিনু খালা কাঁদছে কেন? সবার নজর মিনুর দিকে। হঠাৎ এভাবে কাঁদছে কেন? রুবি ঘুমন্ত ছেলেকে নিয়ে আরিয়ানের পাশে বসে। আদরিও ভাইয়ের পাশে বসে উৎসুক মুখে মিনুর দিকে তাকিয়ে। আসমা বেগম বসেন না, মিনুর কাছে গিয়ে নরম গলায় শোধায়, কি হয়েছে মিনু? মিনু বলতে পারে না কান্নার চোটে। ভোরের আঁকিজুগুলো ভরে ওঠে। আরিয়ান মেয়েকে সোফায় শুইয়ে দিয়ে উঠে এসে আভারের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে কি হয়েছে। আভারে টি টেবিলের উপরে থাকা রিপোর্ট তুলে এনে পাতার কাছে দেয়। পাতা কপালে ভাঁজ ফেলে রিপোর্ট খোলে। মিনু আপার মেডিকেল রিপোর্ট। কি হয়েছে মিনু আপার? সে পেজ উল্টিয়ে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না কিসের রিপোর্ট এটা। পাতার রিপোর্ট থেকে নজর উঠিয়ে সবার দিকে তাকায়। সবার উৎসুক প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। পাতা আমতা আমতা করে, সে তো কিছুই বুঝতে পারছে না। আশ্চর্য, আবারে ভাই তার হাতে দিল কেন? সে কাচুমাচু করে রিপোর্টটা পাশে দণ্ডায়মান অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণের ভ্রু কুটিতে ভাঁজ পড়ে। হাত বাড়িয়ে নেবে তার আগেই আরিয়ান খপ করে নিয়ে রিপোর্ট পড়তে শুরু করে। ভাই, তোরা আম পাতা জোড়া জোড়া সামান্য মেডিকেলের রিপোর্টটাই পড়তে পারে না, এটা কি স্কুল টিচার? আমার তো ঘোর সন্দেহ হচ্ছে। সার্টিফিকেট, এনআইডি কার্ড একটু পরখ করে নিস তো। পাতা কটমট করে যায়, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, আমি কোনো ডক্টর নই যে রিপোর্ট দেখব আর গল গল করে বলে দিব। আরিয়ান 32 পাটি বের করে হেসে বলল, অ আ ক খ ABCD রিং পড়তে পারো? রিপোর্ট পড়তে ডাক্তার হতে হয় না। পাতা কিছু বলবে, অরুণ চোখ রাঙায় তাকে। আরিয়ানকে ধমকে সুরে বলে, ফালতু কথা বাদ দিয়ে বলো রিপোর্টে কি লেখা আছে। আরিয়ান রিপোর্ট বন্ধ করে অরুণের দিকে তাকিয়ে মুস্কি হাসলো। বউর প্রতি খুব দরদ দেখছি। অরুণ কিছু বলবে, এর আগে আসমা বেগমের ধমকে আরিয়ান চুপ করে যায়। রিপোর্ট হাতে নিয়ে আবারের সামনে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলল, আমার দেওয়া আয়ুর্বেদিক হার্বাল ওষুধপত্র কাজে লেগেছে আবারই ভাই, বলেছিলাম না? এখন আমার কমিশন কই? আবারের লজ্জা পায়, সাথে মিনুও। ভোরকে নামিয়ে দেয় মিনু। অরুণ কোলে তুলে নেয় ছেলেকে। আদুরে ঘুম জড়ানো গলায় বলে, পাতার মুখশ্রীতে চিন্তার আভাস। আয়ুর্বেদিক হার্বাল, সে তো কিছুই বুঝতে পারেনি। আরিয়ান পাতার দিকে আর চোখে হেসে চেয়ে আভারিকে বলল। সবাই অবাক চোখে মিনুর দিকে তাকায়। মিনু ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে সব পরিষ্কার হয়ে যায়। অবশেষে এক অবাগী শূন্যকুল পূর্ণ হতে চলেছে। পাতা আদুরি রুবি মিনুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। আসমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে। অরুণ এগিয়ে আসে ছেলেকে নিয়ে মিনুর মাথায় হাত রেখে বলল, অনেক সুখী অমিন আপা, তোমার কোল জুড়ে খুশির চেরাগ আসুক। আল্লাহ তাআলা তাকে সুস্থ সমেত পৃথিবীতে আসার তৌফিক দান করুক। সাবধানে থাকবে। আবারই ভাই, দায়িত্ব বেড়ে গেল কিন্তু। মিনু মুস্কি হেসে মাথা নাড়ল, অথচ আঁকি যুগল দিয়ে নোনা জল ভেসে আসে। ভোর কিছু বোঝে না। কি হয়েছে? অরুণ মুস্কি হেসে বলল, তোমার মিনু খালার আদরের ভাগ বসাতে আরেকজন আসছে। ভোর পিট করে মিনুর দিকে যায়। তার আদরের ভাগ। এর মধ্যে পাতা মিষ্টির প্যাকেট নিয়ে আসে ফ্রিজ থেকে। তার পেছনে পাতা বাহার। পাতা একটা মিষ্টি থেকে অল্প মিষ্টির টুকরো ভেঙে নিয়ে ভোরের মুখে দিয়ে বলে, তোমার মিনু খালা মা হতে চলছেন। ছোট বাবু হবে তার। রূপ আনির মতো আরেকটা ভাই অথবা বোন আসবে তোমার। মিষ্টির দরুন ভোরের গাল ফুলে যায়। ফুলো গালে মিষ্টি হেসে মিনুকে বলে, মিনু খালা, আমার কিন্তু বোন চাই, মিষ্টি বোন। মিনু হেসে উঠলেও সাথে বাকি সবাই। পাতা, মিনু, আভারি সহ সবাইকে মিষ্টি খাওয়ায়। এরপর অরুণের সামনে এসে একটা মিষ্টি বাড়িয়ে দেয়। অরুণ নেয় না। পাতা কপালে ভাঁজ ফেলে মিষ্টির মুখের সামনে ধরল। অরুণ ঝুঁকে একটু মিষ্টি মুখে নিয়ে সরে যায়। বাকি অংশ পাতার মুখে পুড়ে নেয়। ঘুরে দাঁড়াতেই আরিয়ানের সম্মুখ হয়।
তেষ্টা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। পাতা মিষ্টি গলধকরণ করে প্যাকেট থেকে আরেকটা মিষ্টি নিয়ে আরিয়ানের মুখে পুড়ে দেয় সবটুকুই। জয়ী হেসে কিচেনের দিকে অগ্রসর হয়। বিড়াল শাবকটি তার পায়ে পায়ে হাঁটছে শুরু থেকে। পাতা একটা মিষ্টি তার সামনে দিয়ে বলে, সবটুকু খাবি, তোকেও দিলাম, আর আমার পিছু আসবি না, খবরদার। বিড়াল শাবকটি মিউ মিউ করে মিষ্টি শুকিয়ে চাটতে থাকলো। আধার রজনীতে আধার ঘরে বসে আছে দুজন মানব মানবী। দুজনেই সদ্য নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে আজ। অচেনা উত্তেজনা শিহরণে চোখে ঘুম ধরা দিচ্ছে না। মেলে রাখা চোখের তারায় আকাশ সম স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। ছোট ছোট শখ আশা মিলে বুনতে থাকে স্বপ্নের আরশি মেলা। তাদেরই অস্তিত্ব জুড়ে আস্তে ধীরে বেড়ে উঠছে এক ছোট্ট প্রাণের অংশ। দীর্ঘ বছরের পর শূন্যকুল পূর্ণ হয়ে একটা ছোট্ট প্রাণ কেঁদে ওঠার সুর ভেসে আসে সেই স্বপ্নের আরশিতে। শিহরণ বয়ে বেড়ায় শিরায় উপশিরায়, কেঁপে ওঠে তনুমন, হাত পা শীতল হয়ে আসে। ছোট ছোট হাত পা নাড়িয়ে তাদের কোল আরো করবে, হেসে খেলে বেড়াবে, তাদের আঙুল ধরে হাঁটতে শিখবে, অ আ বলি আওড়াবে, মা বাবা বলে ডাকবে, শত শত আবদার করবে। এত বছরের স্বপ্ন আশা শখ সব পূরণ হবে ইনশাল্লাহ। মিনু আভারের কাঁধে মাথা রাখলো। আভারি পিঠ গলিয়ে হাত রেখে জড়িয়ে ধরে। মিনু তার অপর হাত নিয়ে পেটের ওপর রাখে। অবশেষে খোদাই আমাদের ঘরেও সুখ পাখি পাঠায় দিল। আপনার আমরা ব্যতীত আপনজন আসতেছে। আভারি মিনুর ললাটে চুমু খায়। মিনু অনুভব করে লোকটা কাছে। মিনু কিছু বলে না, কাঁদুক একটু। এই কান্নার মাঝেও যে এক সমুদ্র পাড়ির পরিমাণ আনন্দ অনুভূতি লুকিয়ে আছে। গালে হাত দিয়ে বিছানায় বাবু হয়ে বসে আছে ভোর সরকার। গভীর চিন্তায় মগ্ন সে। একটু আগে ঘুম ঘুমো চোখে চিন্তার আবির্ভাব ঘটে ঘুম গায়েব হয়ে গেছে। পাতা ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে শর্ট কামিজ ও ঢোলা সালোয়ার পরে বেরিয়ে আসে। বিছানা থেকে ওনা নিয়ে গায়ে জড়ায়। বিছানায় চিন্তায় মগ্ন ভোরকে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ে। তার পাশে বাবু হয়ে বসে নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আমার বাবাটার? কি নিয়ে চিন্তা করছো? ভোর পাতার কোলে মাথা রাখলো। পাতা তার চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। ভোর কিছু পল চুপ থেকে শান্ত ঘুম জড়ানো গলায় বলে, আচ্ছা আম্মু, মিনু খালার বাবু আসলে মিনু খালা তাকে অনেক ভালোবাসবে, তাই না? বাসবেই তো। পাতা মুচকি হেসে জবাব দেয়। ভোর মলিন মুখে পাতার দিকে তাকিয়ে বলে, আমাকে আগের মতো ভালোবাসবে না, তাই না? ওই বাবু কি বেশি ভালোবাসবে? ভোরকে অল্প অল্প ভালোবাসবে। পাতা ছোট ছোট করে যায় ভোরের মলিন মুখশ্রীর দিকে। ও এই কারণে চিন্তার অন্ত নেই ভোর সরকারের। পাতা ঝুঁকে ভোরের কপালে চুমু খেয়ে বলে, কে বলেছে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে, আগের মতোই। আমি জানি তো। দাদি, চাচু, চাচিমণি আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো, আদর করতো, এখনো করে, তবে আগের মতো না। এখন রূপকে ভালোবাসে বেশি, আমাকে কম কম। এইটুকু। তুমি যেন আব্বুকে বলিও না এই কথা। পাতা ভোরের দুগালে চুমু খেলো সশব্দে। ভোর পাতার পেটে মুখ গুজে কোমর জড়িয়ে ধরে। পাতা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, রূপকে অনেক বেশি ভালোবাসে, এর মানে এই না যে তোমাকে কম কম ভালোবাসে। তোমাকেও অনেক ভালোবাসে। তোমার আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসে। সে কি আনি রূপকে ভালোবাসে না? বাসে তো, বেশি ভালোবাসে। ভালোবাসা কম বেশি হয় নাকি আবার? ভালোবাসা তো ভালোবাসাই, ইকুয়াল ইকুয়াল। তবে হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করার ব্যাপারটা আলাদা। কারো ক্ষেত্রে কম হয় তো কারো ক্ষেত্রে বেশি। ভোর শুনছো? না, ভোর শুনছে না মোটেই। ভোর সরকার ঘুমে বিভোর হয়ে গেছে। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে ভোরকে নিয়ে বালিশে শুইয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। ছোটরা তো এমনই, ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করে বসে থাকে, অথচ আমরা বড়রা সেদিকে ধ্যান দেই না। একটু পর অরুণ প্রবেশ করে রুমে। পাতা তার দিকে তাকায়, অথচ অরুণ তাকায় না মোটেও। পাতার ভ্রুযুগল কুঁচকে যায়। এই লোকের আবার কি হলো? সে লক্ষ্য করেছে জুমার নামাজ থেকে ফেরার পর লোকটা তাকে এড়িয়ে চলছে, কথাই বলছে না। এমনটা কেন করছে? তাদের মধ্যে তো কোনো তর্ক বিতর্ক হয়নি, না কোনো নোকঝোঁক। তাহলে হ্যাঁ, নামাজের আগে পাতা লোকটার উপর অনেক হেসেছিল। লোকটা রাগি রাগি মুখে চোখ পাকালেও পাতা জানে সেটা মিছিমিছি রাগছিল। কিন্তু এখন কার ভাবসাব দেখে তো সেটা মনে হচ্ছে না। কিছু তো গন্ডগোল আছে। পাতা ভোরকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে আসে। অরুণ হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখে। পরে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে নিত্যদিনের মতো।
আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে যাবে বাদ সাধল পাতা। দুহাত মিলে বেড়ি বাঁধের মতো অরুণের সামনে দাঁড়িয়ে বলল, অনেকক্ষণ হলো আপনার ভাবসাব দেখে যাচ্ছি, কিছু বলছি না। আমাকে ইগনোর কেন করছেন? কথাও বলছেন না। আরে অরুণ বিরক্তির সহিত পাতার দিকে তাকিয়ে পাশ কেটে চলে যেতে নেয়। পাতা আটকে নেয়। ভাই বলুন তো, মামলাটা কি? আমি কি কোনো ভুল কিছু করেছি? যদিও আমি 100% শিওর আমি একদম ইনোসেন্ট। অরুণ বিরক্ত হয় বেশ, কটমট করে তাকালো পাতার দিকে। পাতা আমলে নেয় না, ভ্রু উঁচিয়ে ইশারায় শুধায় কি হয়েছে। অরুণ আবারও উপেক্ষা করে পাতার কাঁধ ধরে একপাশে নিয়ে সে ওয়াশরুমে চলে যায়। পাতা আহাম্মকের মতো দাঁড়িয়ে পরে ধীরে সুস্থে ফ্লোরে পড়ে থাকা অরুণ সরকারের টি শার্ট তুলে নেয়। ঘাম ও পারফিউমে মিশ্রিত কড়া ঘ্রাণ নাকে বাজে। পাতা নাক কুঁচকে নেয়। পাতার নিকট আকর্ষণীয় পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাকে না আসায় রেখে দেয় টি শার্ট। বিছানায় পা ঝুলিয়ে ভাবতে থাকে কি তার অপরাধ। না, তার কোনো অপরাধ খেয়ালে আসে না। আচ্ছা, সে ডাকাত বলেছিল লোকটাকে এজন্যই কি? সে তো মজা করে বলেছিল, এর জন্য রাখবে না তাহলে? হঠাৎ খেয়াল আসে কাউসার ভাইয়ের কথা। লোকটাকে কাউসার ভাইয়ের সাথে তার মেলামেশা নিয়ে সামহাও জেলাসিতে ভুগছে। ব্যাপারটা ইন্টারেস্টিং হলে পাতার কাছে ভালো লাগে না। লোকটা কি তাকে সন্দেহ করছে? পাতার উড়ু উড়ু মনটা মলিনতায় মেখে ঢাকা পড়ে। ওয়াশরুমের দরজার বানে তাকিয়ে থাকে। সময় নিয়ে অরুণ সরকার বেরিয়ে আসে। উন্মুক্ত ভেজা শরীরের পানি চুয়ে চুয়ে পড়ছে। পরে শুধু ট্রাউজার। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে পাতার সামনে দিয়ে যায়। মেল শ্যাম্পুর কড়া ঘ্রাণ পাতার নাসা গহ্বরে প্রবেশ করে। মন মস্তিষ্কের ভিতর আইলা ঝড় তুফান বয়ে তছনছ করে দেয়। পাতা দিনকাল ভুলে অরুণের দিকে তাকিয়ে থাকে। অষ্টাধরের মাঝে বিস্তর ফারাক। সুঠাম বলিষ্ঠ দেহের সুদর্শন পুরুষ কায়া। ভেজা লোমশ বুকে লেপটে প্যান্টটা নাভিক কুণ্ডের নিচে অবস্থান করছে। ফর্সা উন্মুক্ত পিঠ চেয়ে আছে পাতার দিকে। মাংসাল বাহু, লোমে আবৃত নজর করা হাত। পাতা ঢোক গিলে লোকটা তাকে বশ করতে নিশ্চয়ই ওয়াশরুমের ভিতর কোনো মন্ত্রতন্ত্র পড়েছে, জাদুটোনা করেছে। না হলে পাতা এভাবে বশীভূত হয়? মনে মনে আয়তল কুশ্রী পাঠ করে পাতা বুকে ফু দেয়। ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান অরুণের পাশে দাঁড়িয়ে নরম গলায় বলে, আপনি আমার উপর রেগে আছেন? আমি কোনো ভুল করেছি? করলে স্পষ্ট বলবেন। এভাবে মুখ ফিরিয়ে নেয়া খুবই অপমানজনক। কথায় কাজ হলো যেন। অরুণ পাতার চোখে চোখ রাখে। তোয়ালে ছুঁড়ে ফেলে সোফার উদ্দেশ্যে। সেটা সোফায় না পড়ে ফ্লোরে গড়াগড়ি খায়। অরুণ দরজার দিকে হন হন করে যায়। পাতার কপালে ভাঁজ পড়ে। এত রাতে কোথায় যাচ্ছে লোকটা? অরুণ যায় না, দরজা বন্ধ করে ডাক দেয়, পাতাবাহার। বিড়ালও ডাকে মিউ মিউ। দুই পাতাবাহার একসাথে জবাব দিল। পাতা বিড়াল শাবকটির দিকে বিরক্তির নজরে চায়। এই শয়তানটা না ঘুমোচ্ছিল, কখন উঠল? আর লোকটাই বা কাকে ডাকলো? তাকে নাকি বিড়ালটাকে? বিড়াল শাবকটি অরুণের পায়ের কাছে গিয়ে গলা উঁচিয়ে মিমেও ডাকে। অরুণ তার দিকে তাকালো না বলে লেজ গুটিয়ে সোফায় বসে আর চোখে তাকিয়ে থাকে, যেন সে অভিমান করেছে। কিন্তু তার অভিমানের তোয়াক্কাই করল না কেউ। অরুণ পাতার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কি যেন বলেছিলে? এক ডাকাত ডাকাতি করতে গিয়ে বিছানা থেকে পড়ে যায়, থপাস। পাতা গোল গোল করে চায়। অরুণ এগিয়ে আসে। পাতার সম্মুখীন হয়ে সিনা টান টান করে দাঁড়িয়ে গম্ভীর ধিমি সুরে বলে, সি পাতাবাহার, ইউ আর ইন রবার্স বেডরুম। ডাকাতের ঘরে অবস্থান করছো তুমি। ভাবতে পারছো ডাকাত কি কি করতে পারে? পাতার চোখের আকার ক্রমান্বয়ে বড় হয়। ঢোক গিলে পরপর। এই লোক ভিলেন বনে গেল কেন? না, সুবিধা ঠেকছে না। গতকালের ভয়ঙ্কর অভিজ্ঞতা মস্তিষ্কের ভিতর কিলবিল করে। পাতা পালাতে চায়, দু এক কদম বিছিয়ে দৌড় লাগানোর উদ্দেশ্যহীন। অরুণ তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পাতার দৌড়ে মোটেও অবাক হয় না। বড় বড় পা ফেলে এক হাতে পাতার কোমর জড়িয়ে শূন্যে তুলে আলমারির ঘেঁষে দাঁড় করায়। পাতা আলমারির সাথে লেগে যায়। অরুণ বাঁকা হেসে পাতার দু হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল দিয়ে আলমারির সাথে আটকে বন্ধিনী বানিয়ে ফেলে। ভয় পাতার মুখের রং বিবর্ণ হয়ে যায়। লোকটা কি করতে চলেছে? তার হাত পা ঝিমঝিম করছে। শক্তি ফুরিয়ে আসে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অক্সিজেনের অভাব বোধ করে। বুকটা ধকধক করছে বিরামহীন। এই কেমন অসহ্যনীয় অনুভূতি। অরুণ পাতার দিকে ঝুঁকে সময় নিয়ে তাকিয়ে থাকে। একে অপরের নাক ছুঁই ছুঁই। নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখশ্রীর দিকে। অরুণের বুকের ভেতরের হৃদযন্ত্রণা যেন ঢোল পিটিয়ে যাচ্ছে। সেই শব্দ পাতা নিজেও অনুভব করতে পারছে ক্ষীণ আর ধারালো গভীর মায়াময় চোখের নিষিদ্ধবান। অনভিজ্ঞ পাতাও বুঝতে পারে কিছুটা। এতে যেন সকল জড়তা এসে ভিড় জমায়। দুজনেই একে অপরের চোখের দিকে
চোখে চোখে যেন কত কথা হয় দুজনের ভিতর। অরুণ নাকে নাক ঘষে, কপালে চুমু দেয়, পাতার নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। মুঠোয় বন্ধে অরুণের হাত চেপে ধরে শক্ত করে। অরুণ থেমে নেই মোটেও, ললাটে ভ্রুদয়ের মাঝে পরপর নাকে ছোট ছোট চুমু দেয়। অধর নামিয়ে নেয় পাতার অধরের অতি ক্ষীণ দূরত্বের অধর রেখে শ্বাস ছাড়ে। পাতা এবার ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। প্রতিটি শিরা উপশিরায় যেন বন্দি শিখা জ্বলে উঠল। শান্ত পাতা ছটফটিয়ে উঠল নিমিষেই, অথচ অরুণ শান্ত। বধুয়ার অধর জোড়ার কিনারায় সশব্দে গভীর চুমু খায়। পাতা পুনরায় শান্ত হয়ে আসে, শরীর ছেড়ে দেয়। অরুণ আগলে নেয়, হাত ছেড়ে কোমর জড়িয়ে বুকে তুলে নেয়। পাতা তার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে নেয়। মিনিট খানেক ওভাবেই কেটে যায়। পাতার নড়চড় না দেখে অরুণ বিছানায় নিয়ে যায়, বালিশে শুইয়ে দেয় পাতাকে। পাতা অরুণের গলা ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, কিন্তু পুনরায় অস্বস্তির সাগরে ডুবে যায়। অরুণ সরকার ওড়না সরিয়ে দেয়, গলায় মুখ গুজে ঠোঁট বুলায় আদরের ভঙ্গিতে। পরপর থুতনিতে অধরের কিনারা ঘেঁষে অধর বলিয়ে গালে গাল ঘষে। ছোট ছোট চুমু দিয়ে হঠাৎ কামড় বসায় শক্ত করে। ব্যথায় পাতা ছটফট করে উঠল, হাত দিয়ে সরিয়ে দিতে চায়। অরুণ সরে না, সময় নিয়ে দাঁত বসিয়ে রাখে। ব্যথায় পাতার চোখ ভরে ওঠে। অরুণ ছেড়ে দেয়, পাশ ফিরে পাতার দিকে পিঠ করে শুয়ে রিমোট হাতড়িয়ে লাইট অফ করে বলে, বেঁচে গেলে পাতাবাহার। পাতার নিঃশ্বাস ভারী, গালে হাত বুলায়। রাক্ষস কোথাকার, তার গালটার কি হাল করে দিয়েছে, জ্বলছে অনেক। সে কমফোর্টারের ভেতর ঢুকে অরুণের দিকে পিঠ করে শোয়। কথা বলবে না লোকটার সাথে। সে রাগে ফোঁস করে ঘুমানোর চেষ্টা করে। ঘুম বাবাজি ধরা দিতে অনিচ্ছুক। মিনিট 30 পরেও ঘুম ধরা না দিলে পাতা পাশ ফিরে তাক ঝাঁক করে বোঝার চেষ্টা করে লোকটা ঘুমিয়েছে কিনা, তবে বুঝতে পারল না। সে চোখ বুজে একটা হাত কম্পিউটারের ভেতর দিয়ে অরুণের পেটে জড়িয়ে ধরে একটা পা তুলে দেয় কোলবালিশের ন্যায়। কিছু সময় পেরিয়ে যায়, পাতার চোখে ঘুম নামে, অথচ ঘুমে কাতর পাতা অনুভব করতে পারল না যে তার আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরে। হাত টেনে নিয়ে বুকের বাঁ পাশে চেপে ধরে শান্তির শ্বাস ছাড়ে তার নাক উঁচু ম্যানার্সলেস লোক। মেয়েটা এত আদুরে কেন? মেয়েটার জন্য মন কুঠিবাড়ির কৃতপক্ষ ব্যাকুল হয়ে ওঠে কেন? মেয়েটার সান্নিধ্য, তর্ক, শাসন, বারণ, যত্নের জন্য বেহায়া মনটা আকুতি করে কেন? অভিজ্ঞ অরুণ বুঝতে পারে মন প্রসূনে ভালোবাসা নামক রোপণ করা অঙ্কুর ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে বর্ধিত হচ্ছে। তবে সেই সাবধানে কদম ফেলবে। একবার বিচ্ছেদ নামক আগুনে পড়েছে তার হৃদয়খানি। যেই দুঃখ সে নিজেই ডেকে এনেছিল, সেই দুঃখ নিয়ে সে আফসোস করতে পারেনি, আর না করবে। তবে নিজ ও ছেলের ভবিষ্যৎ যেন একটু সুখের হাতছানি দিতে গিয়ে মুখ থুবড়ে না পড়ে, সেই খেয়াল রাখবে শতভাগ। ঝলমলের ভোরবেলা, পূর্ব দিগন্তে অরুণ উঁকি দিচ্ছে। তার লালিমায় ছেয়ে আছে দিগন্তের বুক। কালো মেঘহীন পরিষ্কার আকাশে সাদা মেঘ মল্লার দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। এ যেন শরতের আহ্বান জানিয়ে দিচ্ছে। যদিও বর্ষাকাল চলছে ঋতুচক্রে, হালকা শিরশিরে গাছের পাতা ঘাস ভিজে আছে অল্প। মুক্ত বিহঙ্গের দল নীড় থেকে বেরিয়ে এসেছে, দল বেঁধে উড়ছে এলোমেলো, কখনো বাগানে তো কখনো ছাদের পেয়ারা গাছটাতে। তাদের কলতানে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। অরুণ সরকারের ব্যালকনিতে কয়েকটি চড়ুই পাখির আগমন ঘটেছে। তারাই হই হুল্লোড় করছে, চিচি শব্দ পুরো রুম জুড়ে ধ্বনিত হচ্ছে। অরুণ ব্যালকনিতে এসে দেখে চড়ুই পাখিগুলো টবে দেয়া পানিতে নেমে ঠোকাঠুকি করছে একে অপরের সাথে। অরুণ তাদের তাড়িয়ে দেয় না, ফিগ প্ল্যানেটের চারার গোড়ায় পানি ঢেলে দেয়, তবে টব ভরে যায়। অরুণ সরে আসলে কিছু পাখি সেখানে গিয়ে পানি পান করছে নাকি আনন্দ করছে ঠাহর করতে পারল না। তাদের আনন্দ বোধ হয় একজনের সহ্য হলো না। পাতাবাহার শিকারীর মতো শব্দহীন পা ফেলে একটু একটু করে এগিয়ে খপ করে লাফ দিল পাখিগুলোর ধরার উদ্দেশ্যে, কিন্তু পাখিগুলো বুঝতে পেরে কেটে পড়ে। বিড়াল শাবকটির টব সমেত পড়ে যায়। টব ভাঙেনি, শুধু উল্টে গেছে। অরুণ বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালে বিড়াল শাবকটি নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য সাফাই গায়ে কিউট ভঙ্গিতে মিয়াও মিয়াও। অরুণ চুপচাপ রুমে প্রবেশ করে। পাতাবাহার লেজ নাড়িয়ে তার পিছু পিছু তাদের বাড়ির আঙিনায় বসবাস করা সব পাখি উঠলেও তার ঘরে বাস করা দুটো পাখি এখনো গভীর নিদ্রায়। অরুণ সোফায় বসে থাকে। একা একা ভালো লাগছে না। সে চাইছে পাখি দুটো উঠুক আর তার কানের কাছে কিচির মিচির করুক। অরুণ উঠে বিছানায় বসে। ভোর এপাশে শুয়ে আছে, অন্য পাশে পাতা গুটিসুটি মেরে কমফোর্টে আপাতমস্তক ঢেকে শুয়ে আছে। অরুণ ছেলেকে টেনে এনে বুকে জড়িয়ে ডাকে। ভোর পিট পিট করে চায়। ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, আব্বু
ভোর ঘুম। অনেক হয়েছে ঘুম, এখন উঠো কলেজা। ভোর দু হাত তুলে হামি দেয়, বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর তার কাঁধে মুখ গুজে পুনরায় ঘুমের প্রস্তুতি দেবে অরুণ তা হতে দেয় না। একদম ঘুমাবে না, অনেক বেলা হয়ে গেছে, একটু পরেই আমি অফিস যাব, তোমার আম্মুকে ডাকো। গম্ভীর কথা শুনে ভোরের ঘুম গায়েব হয়ে যায়। ঠোঁট উল্টে বাবাকে ছেড়ে বিছানায় বসে কমফোর্ট টেনে আম্মুকে ডাকে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে বাবার দিকে চায়। কমফোর্টারটা সরিয়ে টেনে তোলো। বাবার কথায় ভোর গাল ফুলিয়ে কমফোর্ট সরিয়ে দেয়, বাহু ধরে টেনে চিৎ করে শুইয়ে দেয় আর ডাকে, আম্মু, ও আম্মু, গুড মর্নিং হয়ে গেছে, ওঠো না আম্মু। পাতা আড়মোড়া ভেঙে পিট করে এপাশে ফিরে ভোরকে দেখে মুচকি হেসে গুড মর্নিং বলে। ভোর হাসে না, উদ্বিগ্ন হয়ে পাতার গালে হাত রেখে বলল, আম্মু তোমার গালে কি হয়েছে, ফুলে গেছে? ব্যথায় পাতার মুখ কুঁচকে যায়। ভোরের হাত সরিয়ে গালে হাত রাখে, অনুভব করতে পারে তার গাল সহ মুখশ্রী ফুলে কলা গাছ বনে গেছে। সব ওই নাক উঁচু ম্যানার্সলেস রাক্ষস লোকটার জন্য। অরুণ পাশেই ছিল, ছেলের কথা শুনে এগিয়ে এসে পাতার কাছে বসে, থুতনি ধরে এপাশ ওপাশ করে। পুরো মুখশ্রী ফুলে গেছে, তবে ডান গালটা বেশি ফুলে গেছে, আর কামড়ের জায়গাটা কালশিটের দাগ পড়েছে। বোঝা যাচ্ছে কালকের কামড়ে কতটা প্রভাব ফেলেছে। অরুণ পাতার কপালে গলায় হাত রাখে, গা গরম, জ্বর এসেছে, তবে বেশি না। পাতা পিটপিট করে অরুণের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, এরপর উঠে বসে। ভোর দুঃখী গলায় বলে, আম্মু ব্যথা পেলে কিভাবে, গালে কি হয়েছিল? পাতা রাগি রাগি চোখে অরুণের দিকে চেয়ে ঘুম জড়ানো মোটা ভাঙা গলায় হিসিয়ে বলে, ডাকাত হামলা করেছিল আম্মু, খেকো রাক্ষস ডাকাত। ভোরের মুখশ্রী জুড়ে ভয়ের আবির্ভাব ঘটে। ডাকাত রাক্ষস মানুষ খায়? সে পাতাকে জড়িয়ে ধরল শক্ত করে। পাতা খানিকটা হাসে, ফুলো লাল মুখশ্রীতে তার হাসি মিষ্টি লাগছে। অরুণ শান্ত দৃষ্টিতে চেয়ে নজর পাতার গালে নিবদ্ধ। ইস, গালটার সাথে মুখটার কি হাল হয়েছে, তবে মন্দ লাগছে না। রাগি রাগি চাহনি, ফুলো ফুলো গাল, তবে গালের লাল লাল কালশিটের দাগ দেখে খানিকটা মায়া হয়। সে হাত বাড়িয়ে গালে রাখে, পাতা ঝটকায় সরিয়ে দিল। অরুণ মুচকি হেসে বলল, আমাদের বাগানে পেঁপে গাছ আছে বেশ কয়েকটা, সেখানে পেঁপে ধরেছে বড় বড়, ফুলো ফুলো, একদম তোমার গালের মতো পাতাবাহার। পাতা কটমট করে তাকালো। মজা উড়াচ্ছে লোকটা, তার কষ্ট হচ্ছে, ব্যথায় কথা বলতে পারছে না ভালো করে, আর লোকটা হাসে। পাতা কিছু বলে না, তবে ভোর চুপ থাকে না। পাতাকে ছেড়ে অরুণের সামনে দাঁড়িয়ে মাথার চুল টেনে ধরে শক্ত করে, আম্মু ব্যথা পাচ্ছে আর তুমি হাসছো, মজা করছো, তুমি পচা। বারে বাবা, আচ্ছা হাসবো না, মজা করবো না, ছাড়ো ভোর। অরুণের কথায় ভোর ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। পাতার গোমরা মুখে হাসি ফুটে উঠল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছনে গেল। পাতা পিছনে মুড়ে প্রশ্নাত্মক চোখে চায়। ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দেবো ছেলেকে। পাতা অরুণের কোল থেকে ভোরকে নামায়, হাত ধরে নিয়ে ওয়াশরুমে ঢুকে ধরাম করে দরজা বন্ধ করে। অরুণ ভ্রু কুঁচকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে সরাসরি কিচেনে প্রবেশ করলো নক করে। কিচেনে আভারি ও মিনু। মিনু রুটি বেলছে, আভারি চুলায় বসানো কড়াইয়ে ভাজি নাড়ছে। অরুণকে দেখে মিনু বলল, কিচ্ছু লাগবে স্যার, চা দিব? অরুণ খানিক হেসে আটার বয়ম নিল। না, আমি করে নিচ্ছি। মিরপা, আর কয়েকটা দিন কিচেন সামলান, এরপর আপনার কিচেনে আসা বন্ধ। মানে স্যার, বুঝলাম না। ডাক্তার আপনাকে পুরোপুরি রেস্টে থাকতে বলেছে না? সব কাজ বন্ধ, নতুন লোক আসবে, সেই রান্নার কাজ করবে, আপনার লং টাইম ছুটি। মিনু অবাক সুরে বলে, স্যার আমি রান্না বান্না করতে পারবো, সমস্যা? কোনো কথা না, আপনার সাবধানে থাকতে হবে, কোনো কাজ না, শুধু রেস্টে থাকবেন। আপনার ভাগের কাজ আবারই ভাইকে দিয়ে করিয়ে নেব। মিনু আর কথা বলার পথ খুঁজে পায় না। আবার কৃতজ্ঞ দৃষ্টিতে অরুণের দিকে চায়। ডাক্তার আপা বলেছে যে খুব সাবধানে থাকতে হবে, প্রপার যত্ন নিতে হবে। ভারী কাজ তো দূরে, অতি দরকার ব্যতীত কোনো কাজ যেন না করে। বাচ্চা মিসকেরেজ হতে পারে, খুবই নাজুক অবস্থায় আছে। অরুণ আর কিছু বলে না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। নরম করে পরোটা বানিয়ে অমলেট ভেজে নেয়, সাথে দুটো গ্লাসে গরম দুধ ঢেলে নিল। একটা ট্রেতে সব গুছিয়ে জগ ভরে পানি নিল। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো ছোট বাটিতে নিয়ে ট্রেতে রেখে নিজের রুমের উদ্দেশ্যে রওনা হয়। পাতা ফুলকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। পরনের জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে বিছানায় বসে থাকে। ভোর এটা ওটা জিজ্ঞেস করছে, ডাকাত কোথা থেকে এলো।
তাকে বা আব্বুকে কেন ডাকলো না আম্মু? ডাকাতটা কি রাক্ষস ছিল? বড় বড় দাঁত ছিল ভ্যাম্পায়ারদের মতো? আম্মু ভয় পেয়েছে কিনা পাতা কি উত্তর দেবে ভেবে পায় না। আরে এ রাক্ষস ডাকাত সেই রাক্ষস ডাকাত না, এ তো মানুষরূপী ভদ্রভেশে ঘুরে বেড়ানো ভোরের কলিজার আব্বু, যে কিনা তার ওই কিউট পরিপাটির দাঁত বসিয়ে তার নরম গালটার তেরোটা বাজিয়ে দিয়েছে। কিন্তু সেটা তো বলা যায় না, তাই ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়েছে। কিন্তু এতেও ছেলেটা চুপ করে নেই, এটা ওটা বলেই যাচ্ছে। পাতা শুধু হাঁ করছে। গালে ব্যথা বেড়ে যাচ্ছে, সাথে চোখ ও মাথা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে, চোখ ভরে উঠেছে বারংবার। এরই মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে রুমে। পাতা মাথা উঁচু করে তাকালো। লোকটার হাতে খাবারের ট্রে। অরুণ ট্রেটি টেবিলের উপর রেখে পাতার দিকে চায়। ভিজে ওঠা চোখের পানি নজর এড়ায়নি। অরুণ বরফের টুকরোগুলো একটা মসলিন সুতি কাপড়ে পেঁচিয়ে পাতার সামনে দাঁড়ায়। থুতনি ধরে মাথা উঁচু করে গালে বরফ ছোঁয়ায়। পাতা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ভোর এগিয়ে এসে পাতার পাশে বিছানায় দাঁড়িয়ে গালে ফু দিয়ে আদুরে গলায় বলে, আম্মু ব্যথা করছে, বরফ দিলে একদম ঠিক হয়ে যাবে, দেখে নিও। অরুণ মুচকি হাসে। এরকম এই অবস্থা পাতাবাহার, ভবিষ্যৎ তো পড়েই আছে।